কারণ এদের বিচার না হলে আল্লাহ রাসূলের প্রতি কারো বিশ্বাস থাকবে না। ২ নম্বর হলো এদের বিচার যদি তারেক রহমান সাহেব না করতে পারে তাহলে তার নেতৃত্ব কেউ মানবে না। ফলে এই গ্রেপ্তারটা খুবই অপরিহার্য। মানে যখন একটা রাজনৈতিক দল বিদায় নেয় তো তখন তারা করে কি তাদের পছন্দের মতো পছন্দের মানুষগুলোকে একের খুব কে পোস্টগুলোতে বসানো হয়। ১/১১ যে দুর্বিষহ স্মৃতি, সেই স্মৃতিতে তারেক রহমান এখন বেঁচে আছেন একটা জীবন্ত লাশ হিসেবে। তো যাদের কারণে একটা বংশ বলতে গেলে একেবারে নির্বংশ হওয়ার মতো উপক্রম হয়ে গেছে, সেই বংশের প্রতিভূ তারা ক্ষমতা পেয়েছে। ফলে এখানে ক্ষমতা পাওয়ার পরে এই প্রতিশোধগুলো নেবে, এটাই হলো প্রকৃতির প্রকৃতির একটা বিচার আছে। মানুষ যখন এই পৃথিবীতে বেঈমানি করে, মুনাফিকি করে, রক্তের সম্পর্ক অস্বীকার করে এবং আপনি যদি কাউকে বিশ্বাস করেন, কারোর প্রতি নির্ভর করেন, ইংরেজিতে একটা শব্দ আছে রিলায়েবিলিটি অ্যান্ড ডিপেন্ডেবিলিটি। এই দুটো জিনিস যখন কোনো মানুষের উপর অর্পিত হয় এবং ওটার উপর ভিত্তি করে মানুষ অনেক কিছু করে এবং সেখানে যদি কেউ বেঈমানি করে, মুনাফিকি করে, তখন প্রকৃতি বিরূপ হয়। এই ধরনের মানুষের যদি পৃথিবীতে সাজা না হয়, ধর্মকর্ম বলে পৃথিবীতে কোনো কিছু থাকে না। মাসুদউদ্দিন চৌধুরী এমন একজন মানুষ, আমার শোনা কথা, তার কতটুকু মিলিটারি ক্যারিয়ার রয়েছে আমি জানি না, তবে তার প্রথম এবং প্রধান পরিচয় ছিল তিনি জনাব তারেক রহমান সাহেবের মামা সাইদ ইস্কান্দার সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। এটার উপর ভিত্তি করে আওয়ামী লীগের আগে যে বিএনপি জমানা ছিল, সেই পুরো জমানাটাতে তার প্রমোশন থেকে শুরু করে সব জিনিসগুলো হয়েছে। ঘনিষ্ঠ বন্ধু না, ভাইরা ভাই, মানে সাইদ ইস্কান্দার সাহেবের ভাইরা ভাই। তো এই ভাইরা ভাই হওয়ার কারণে তিনি তারেক রহমান সাহেবের সম্পর্কে মামা। তো এই কারণে তার যে প্রমোশন এবং তার যে গুরুত্বপূর্ণ পদায়ন এটা হয়ে গেছে। এবং ইলেকশন থেকে মানে যখন একটা রাজনৈতিক দল বিদায় নেয় তো তখন তারা করে কি তাদের পছন্দের মতো পছন্দের মানুষগুলোকে একের খুব কে পোস্টগুলোতে বসানো হয়। যেমন মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তারপর শেষে এই মাসুদউদ্দিন, যে সমস্ত লোকজন আছেন তারা সবাই বিএনপির খুব ঘনিষ্ঠজন ছিলেন। সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদটি সেটা হলো সাভার ক্যান্টনমেন্টের যিনি জিওসি থাকেন, 9 ডিভিশন যেটিকে বলা হয়, এখানে সবসময় করে কি সরকার যারা খুব ঘনিষ্ঠজন তাদেরকে বসানো হয়। 111-এর আগে বিএনপি ক্ষমতা ত্যাগের পূর্বে এই 9 ডিভিশনের জিওসি ছিলেন জেনারেল মাসুদউদ্দিন। এইগুলো ঘটনা। 2 নম্বর হলো যে 1/11-র পরে কতগুলো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেই হৃদয় বিদারক ঘটনা হলো যে অনেকগুলো তথাকথিত জনপ্রিয় পত্রিকার সাংবাদিক, যাদেরকে মার্কিন ডিপ স্টেটের এজেন্ট বলা হতো, যাদেরকে দিল্লির এজেন্ট বলা হতো, এবং যারা পুরো রাজনৈতিক ইনস্টিটিউশনগুলো ধ্বংস করার জন্য রাজনীতিবিদদের কালিমা লেপন, এই কাজটি সেই 96-97 সন থেকে ধারাবাহিকভাবে একটা গ্রুপ করে আসছিল। এদের মধ্যে এনজিও ছিল, অর্থনীতিবিদ ছিল, যারা রাজনীতিবিদরা চোর, পলিটিক্যাল পার্টিগুলো খারাপ কাজ করে, মানে প্রত্যেকটার ক্যারেক্টার অ্যাসাসিনেশন অ্যাট দ্য সেম টাইম এই কাজগুলো তারা করেছিল 96 থেকে ধারাবাহিকভাবে। এবং এদের পেছনে সেই যে অ্যাপিস্টেন্ট বলেন, মার্কিন ডিপ স্টেট বলেন, হোয়াট এভার মেবি, তাদের একটা বিরাট চক্র ছিল। এই চক্রটির যে প্রথম চক্রান্ত বাংলাদেশের সফল চক্রান্ত, এটি হয় 1/11-র মাধ্যমে। এবং সেই 1/11-র মাধ্যমে যে কুশীলভ ছিলেন, সেই কুশীলভের মধ্যে ওয়ান অফ দ্য টপ 3 বা টপ 2 মাসুদউদ্দিন চৌধুরী। কাজেই তার বিচার হওয়া দরকার ছিল। এই ভদ্রলোক বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকটা মানুষের জীবনকে তছনছ করে পৃথিবীর সমস্ত আনন্দকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা রাজনীতিবিদ ওই 1/11-র সময় তাদের জীবনে মরণ কান্না শুরু হয়ে গিয়েছিল। আর অতিরিক্ত তারেক রহমান সাহেবকে বেধড়ক পেটানো, ফ্যানের সঙ্গে টানানো, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া থেকে শুরু করে যে সকল কথা আমরা শুনি, সব কিছুর জন্য এই মাসুদউদ্দিন চৌধুরীকে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী দায়ী করে। এখন তারেক রহমান সাহেব থেকে শুরু করে তার যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছেন, মানে তারা যদি এই ঘটনাগুলো বিচার করতে না পারেন তাহলে নেতাদের কিন্তু আসলে মনোবল থাকবে না, কর্মীদের মনোবল থাকবে না। এটা জাগ্রত হওয়া দরকার। ফলে তার এই বিচারটা প্রকৃতির জন্য যেভাবে দরকার, কারণ এদের বিচার না হলে আল্লাহ রাসূলের প্রতি কারো বিশ্বাস থাকবে না। 2 নম্বর হলো এদের বিচার যদি তারেক রহমান সাহেব না করতে পারে তাহলে তার নেতৃত্ব কেউ মানবে না। ফলে এই গ্রেপ্তারটা খুবই অপরিহার্য। এখন সমস্যা হলো যে শুধু কি মাসুদউদ্দিন চৌধুরীতে থেমে থাকবে? আমার কাছে মনে হচ্ছে না, এটা বাড়তে থাকবে। এর কারণ হলো যে 1/11 যে দুর্বিষহ স্মৃতি, সেই স্মৃতিতে তারেক রহমান এখন বেঁচে আছেন একটা জীবন্ত লাশ হিসেবে।
তিনি ওই সময়টাতে তার নানিকে হারিয়েছেন, ওর কারণে তার ভাইকে হারিয়েছেন, তার বাড়ি হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, এবং এখন দেখেন যে 2-3 জেনারেশনে আত্মীয় স্বজন বলতে যা বোঝায়, জিয়া পরিবার আসলে তারেক রহমান সাহেব, জাইমা রহমান আর তার মা, এছাড়া আসলে কিন্তু এদের আপনজন কেউ নেই। আর অন্যদিকে কোকো সাহেবের যে স্ত্রী বা তার সন্তানেরা আছে, পরিবারটা খুব লিমিটেড হয়ে আছে। তো যাদের কারণে একটা বংশ বলতে গেলে একেবারে নির্বংশ হওয়ার মতো উপক্রম হয়ে গেছে। সেই বংশের প্রতিভূ তারা ক্ষমতা পেয়েছে, ফলে এখানে ক্ষমতা পাওয়ার পরে এই প্রতিশোধগুলো নেবে, এটাই হলো প্রকৃতির অমোঘ নিয়ম। এটাকে কি আপনি প্রতিশোধ বলবেন?